আর কান্না করতে করতে হাঁপিয়ে গিয়ে যে শেষে ঘুমিয়ে পড়ছে। এদিকে আবার আরেকটা কাণ্ড ঘটে বসেছে, এর কোনো হাঁপানোর নামগন্ধ নেই। না আছে আলু, না আছে চানা মশলা। এরকম সুন্দর নীল আকাশ দেখলে কাজ করার এনার্জি অনেকটা পরিমাণে বেড়ে যায়। সকাল সকালে আজকে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। জামা কাপড়গুলো আজকাল সকাল সকাল না ধুলে না, এই ব্যালকনিতে তো রোদ পড়ে না, তাই জামা কাপড় সারাদিনেও শুকোতে চায় না। তাই আজকে সকাল সকাল সব কাজ ফেলে আগে জামা কাপড়গুলো ধুয়েছি, তারপরে বাদবাকি কাজকর্মে হাত দেবো। এতদিন ছিল কৃষুকে খাওয়ানো নিয়ে একটা প্রবলেম, মানে ওকে খাওয়ানো মানে রীতিমতন সেই 6 মাস টাইম থেকে এখনো অব্দিও 2 বছর হতে চলো একটা যুদ্ধ করার মতনই সিচুয়েশনও তৈরি করে। কান্না কাটি, লাফালাফি, ঝাপাঝাপি এই জিনিসগুলো থাকেই। ঠিক আছে, সেইগুলোর সাথে মোটামুটি আমরা হ্যাবিচুয়েটেড ছিলামই, তো ওই জিনিসগুলো কোনো এখন প্রবলেম করে না, মানে আমাদের অতটা ইফেক্ট করে না। রিসেন্টলি একটা নতুন প্রবলেম শুরু হয়েছে। ও এতটাই খেলা নিয়ে ব্যস্ত থাকে, কোনো জিনিস এক্সপ্লোর করতে, কোনো জিনিস শিখতে এতটাই ব্যস্ত থাকে, ওর ঘুমানোর সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু তাও ঘুমোতে চাইছে না। আর ঘুমোতে মানে আমি যদি ঘুম পাড়ানোর চেষ্টাও করি, এত পরিমাণে কান্নাকাটি করছে, আর কান্না করতে করতে হাঁপিয়ে গিয়ে যে শেষে ঘুমিয়ে পড়ছে। তো এই প্রবলেমটা আমি জানি না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। তোমাদের বাচ্চারাও কি ঘুমানোর সময় এই প্রবলেমটা করছে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে মনে হয় যে ওই যে একটা মনে জোর পাওয়া যায়, আর কিছুই না। কৃষককে ঘুম পাড়ানোর পর আমি আবার 2টো শর্ট ভিডিও এডিট করে আপলোড করলাম, আর তারপর কিচেনে চলে এসেছি। এসেই আগে সবজিগুলো কেটে নিয়েছি। খুব তাড়াহুড়োর রান্নাটা করতে হবে, কারণ এখনো ঘরের প্রচুর কাজকর্ম বাকি রয়েছে। এদিকে আবার আরেকটা কাণ্ড ঘটে বসেছে, রিকির আবার জ্বর এসছে, এর জন্য অফিস যেতে পারেনি। তাই ভাবলাম ঝাল ঝাল কিছু একটা বানাই, ওই টমেটো দিয়ে একটা পোলাও মতন বানাবো। তো তোমরা অনেকেই আমার টমেটো পোলাও রেসিপিটা জানতে চেয়েছিলে, তো এখন শেয়ার করে দিচ্ছি। এখানে আমি একটা বাটির মধ্যে একটুখানি ক্যাপসিকাম, একটু ফুলকপি, মটর ছাড়িয়ে রেখেছি, ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রয়েছে। প্রথমেই কড়াইতে একটুখানি তেল গরম করে তার মধ্যে ফুলকপি, ক্যাপসিকাম আর মটরগুলোকে একটুখানি শ্যালো ফ্রাই করে নিতে হবে। সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে শ্যালো ফ্রাই করে নিতে হবে। যদিও টমেটো পোলাওতে খুব একটা ভেজিটেবল যায় না, ভেজিটেবল ছাড়াই বানানো হয়, তবে আজকে একটু মন হলো তাই ভেজিটেবলগুলো অ্যাড করব ভেবেছি। তারপর ওই কড়াইতে আর একটুখানি পরিমাণে তেল গরম করে তার মধ্যে সর্ষে, একটুখানি জিরে আর অনেকগুলো কারি পাতা আর একটুখানি হিং বেশ পরিমাণে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হিং যেন না জ্বলে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর এর মধ্যে একটুখানি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি অ্যাড করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের মধ্যে একটুখানি পরিমাণ নুন অ্যাড করে দেব। আসলে জানো তো অথেন্টিক টমেটো পোলাওতে হলুদ ইউজ হয় না, তবে আজকে আমি ভুল করে দিয়ে দিয়েছি। তোমরা যখন বানাবে একদম হলুদ দেবে না। তার মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবে এটা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়েছে তখন বুঝতে হবে যে মশলাটা কষে গেছে। আজকে আমি আবার আদা রসুন পেস্টটা দিতেও ভুলে গেছিলাম। তাড়াহুড়োর সময় আমার এরকমই হয়। তো একই সাথে কিন্তু যখন ওই পেঁয়াজ দেবে সেই সময় আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবে। খুব সুন্দর দেখো তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এরপর ধুয়ে রাখা চাল আর যেই ভেজিসগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি সেগুলো অ্যাড করে যে পরিমাণে চাল নিয়েছি তার ডবল পরিমাণে জল অ্যাড করে ঢাকা চাপা দিলেই টমেটো পোলাও কিন্তু তৈরি হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি হলুদ দিয়ে ফেলেছিলাম ভুলবশত, তাই দেখো পোলাওয়ের রঙটা কিন্তু হলদেটে এসছে। যদি হলুদ ছাড়া রান্না করো দেখবে সুন্দর লাল রং হবে। আর টমেটো পোলাও যেহেতু, তাই টমেটোর পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করলেই কিন্তু দারুণ টেস্টি একটা ডিশ তৈরি হয়ে যাবে। এর সাথে নিয়েছি একটু লেবু, একটু আচার, তার সাথে একটু চানাচুর নিয়েছি, খেতে দারুণ লাগবে। খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ, তো আজকে থেকে ভাবলাম একটুখানি নিজের যত্ন আবার শুরু করব। ডায়েটটা এখনও ঠিকঠাক করিনি, তবে ভাবছি আজকে থেকে আবার ওয়ার্কআউটটা শুরু করি। এবার কৃষুকে নিয়ে ওয়ার্কআউট করার মানে তো আমি বুঝতেই পারিনি যে এরকমটা হতে পারে। আমি প্রথমে ভেবেছিলাম ভীষণ ডিফিকাল্ট হবে, কিন্তু ও যে এই পরিমাণে মজা করবে সেটা ভাবতে পারিনি। এদিকে আমি ওয়ার্কআউট করছি, ও কিন্তু আমার দেখা দেখি ওয়ার্কআউট শুরু করেছে। আর যেই না ফোনটা স্ট্যান্ডের থেকে খুলে নিয়েছে, ও দেখিয়ে দিচ্ছে ফোনটা যেন আমি স্ট্যান্ডের মধ্যেই লাগিয়ে দিই, আর ও ওয়ার্কআউট করবে। যেহেতু প্রায় বহুদিন হয়ে গেছে কোনোরকম কোনো ওয়ার্কআউট করা হচ্ছে না, অনেক দিন পরে ওয়ার্কআউট করছি। যেই ওয়ার্কআউটটা আমি ইজিলি আগে করতে পারতাম 45 মিনিট মতন, সেটা 12 মিনিট অবধি করে
জাস্ট এরকম অসুবিধা হচ্ছে যে পারছি না, বাট এটা ভীষণ নর্মাল। যখন তুমি আফটার আ লং টাইম বা প্রথমবার ওয়ার্কআউট করবে, একবারে 45 মিনিট বা 30 মিনিট ওয়ার্কআউট করতে গেলে ভীষণ কষ্ট হয়। তো সেই জিনিসটা ফোর্সফুলি করার দরকার নেই, গ্র্যাজুয়ালি হবে। যেমন আজকে আমি 15 মিনিট মতন 12 মিনিট মতন এক্সারসাইজ করলাম, কালকে আবার এরকমই 15 মিনিট মতন এক্সারসাইজ করবো, তারপর ধীরে 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 টাইমটা বাড়বে। এতে করে কি হবে বলো তো, মাসল পেনটা কম হয়। আদারওয়াইজ এত পরিমাণে শরীরে ব্যথা হবে যে ঘরের অন্য কোনো কাজ করা যাবে না। কিন্তু সেই তখন থেকে আমার সাথে ওয়ার্কআউট করে চলেছে, এর কোনো হাঁপানোর নামগন্ধ নেই। আমি বন্ধ করে দিয়েছিলাম, ও আবার রিজিউম করেছে। হাত মুখ ধুয়ে মা আর ছেলে মিলে এখানে চলে এসেছি। রিকির জ্বরটা এখনও কমেনি, সন্ধেবেলায় ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ওই যে চেয়ারটা সেদিন হ্যান্ডলুম থেকে কিনে নিয়ে এসেছিলাম, এইটা আজকাল কৃষ্ণসোনার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এখানে ব্যালকানিতে নিয়ে আসে, চেয়ারে বসে বসে পাখি দেখতে ভীষণ পছন্দ করে। সন্ধে হয়ে গেল, এবার চলে এসেছি কিচেনে সেই কয়েকটা কাজকর্ম অলরেডি করে রেখেছি। যেরকম ধরো কালকে রাতে একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার মতন অলরেডি তৈরি করে নিয়েছি। আসলে ব্যাটার না, বলতে গেলে বলা চলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, একটু মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো বানিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি। কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে হিং। আজকে রাতের মেনু রাধাবল্লভী, আর তার সাথে সাথে বানাচ্ছি আলুর দম। এবার হিং আর কালো জিরাটা যতক্ষণে একটুখানি কষে যাচ্ছে ততক্ষণে কিছু কথা বলে নিই। এই কড়াইটা নিয়ে অনেকেই আমাকে বলো যে এই কড়াইটা আমি কেন পরিষ্কার করি না। আসলে জেনে শুনেই এই কড়াইটা পরিষ্কার করি না। কোনো কিছু ভাজাভাজির সময় না এই কড়াইটা ভীষণ কাজে লাগে, আর তার সাথে সাথে এই কড়াইতে রান্না করলে না ননস্টিকের মতন কাজ করে। আর এই কড়াইটা বহু পুরনো, আমার ঠাকুমা শাশুড়ি, তারপর আমার শাশুড়ি মা ইউজ করেছে, তারপর আমি ইউজ করছি, তাই এটাকে এরকমটাই রেখে দিয়েছি। যাই হোক, হিংটা যাতে না পুড়ে যায় সেই দিকে খেয়াল রেখে কিছুক্ষণের মধ্যেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর একটুখানি পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশি দিতে হবে, মানে নর্মাল রান্নায় আমরা যেই পরিমাণে চিনি ইউজ করি তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিতে হবে মৌরি গুঁড়োটা। এবার ব্যাস ভালো করে একটুখানি এটাকে কষিয়ে নিয়ে যেই বিউলির ডালের বাটাটা আমরা করে রেখেছি সেই বিউলির ডালের বাটাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। বিউলির ডাল যেহেতু একটু আঠা ধরনের হয়, তাই কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে, তাই এটাকে গায়ের জোরে এরকম সুন্দরভাবে নাড়াতে চাড়াতে থাকতে হবে যাতে এটা কড়াইয়ের নিচের দিকে না লেগে যায়। দেখবে যখন এরকম সুন্দর একটা মন্ড মতন তৈরি হয়ে গেছে তখন বুঝবে এটা কিন্তু তৈরি রান্না হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এই রাধাবল্লভীর পুরো প্রিপারেশন হয়ে গেছে, তারপর মনে পড়েছে না আছে আলু, না আছে চানা মশলা। তো রাধাবল্লভীর সাথে চানা মশলা, আর না হলে ভুলবশত একবার আলুর দম চলে, তো এখন আমরা আলু আনতে যাচ্ছি। এই দেখো এর কাণ্ড দেখো, সোজা রাস্তা চোখে দেখো। আজকের এই রাধাবল্লভীর রেসিপিটা ফলো করলে কিন্তু প্রত্যেকেই রাধাবল্লভী একদম পারফেক্ট হবে। যেরকম বিয়ে বাড়ির রাধাবল্লভী হয় তার থেকেও টেস্টি হবে বলতেই পারো। তো বাড়িতে চলে এসেছে আলু নিয়ে, সাথে একটুখানি ধনেপাতাও নিয়ে নিয়েছি। এসেই আগে আলুগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর যেই বাটিতে আমি ওই ডালটা বেটে রেখেছিলাম সেই বাটিতেই বেশ খানিকটা পরিমাণে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এই হলো একটা স্পেশাল ট্রিক। ময়দাটা মাখার সময় সেখানে যেরকম আমরা ময়ম দিই, মানে ধরো নুন, চিনি, একটু তেল, সেটা তো দেবেই, তার সাথে সাথে একটুখানি মৌরি গুঁড়ো আর একটু আদা লঙ্কা যে পেস্টটা আমরা ওই পুর বানানোর সময় দিয়েছি সেটা, তার সাথে সাথে একটুখানি ডাল বাটা এটার মধ্যে ইউজ করে দেবে। তাহলেই কিন্তু রাধাবল্লভীর টেস্ট অনেকটা পরিমাণে বেড়ে যাবে। এবার প্রথমেই জল অ্যাড করবে না ময়দার মধ্যে, প্রথমে সব জিনিস ভালো করে মিক্স করে নেবে, তারপর অল্প অল্প জল অ্যাড করে সুন্দর একটা ডো মতন বানিয়ে নিতে হবে। বেশি শক্ত ডোটা হবে না, আবার বেশি নরমও হবে না, বেশ সুন্দর করে একটু হাতে জোর দিয়ে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। এবার যত সুন্দর এই ময়দাটা মাখা হবে, যত স্মুথ হবে, তত সুন্দর কিন্তু রাধাবল্লভী হয়ে থাকবে। এবার সুন্দর করে লেচিগুলোকে আগে কেটে নিচ্ছি আমি। যে পরিমাণে লেচি আমরা নিই লুচি বানানোর জন্য তার তুলনায় একটুখানি বেশি ময়দা কিন্তু নিতে হবে। তো আমি হাতে একটু শুকনো ময়দা মাখিয়ে নিলাম। তাহলে কি হবে বলো তো, এই যে বাটি যেরকম একটা বাটির মতন তৈরি করছি পুরটাকে ভরার জন্য, সেটা তৈরি করতে একটু সুবিধা হবে। হাতে শুকনো ময়দা মেখে এরকম একটা বাটি মতন বানিয়ে নিতে হবে। তারপর পুরটাকে ভরে নর্মাল যেরকম আমরা মোমো বানাই সেরকম শেপের বানিয়ে ভালো করে এটাকে আবার হাতের মধ্যে গোল পাকিয়ে নিতে হবে। এইভাবে যদি ভালো করে হাতের মধ্যে আবার গোল পাকিয়ে নাও তাহলে কিন্তু রাধাবল্লভী বেলার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে না।
তারপর ভালো করে রিফাইন তেল গরম করে তার মধ্যে এই রাধাবল্লভীগুলোকে ছেড়ে দিয়ে হালকা করে চেপে চেপে তারপর তার উপর হালকা করে তেল ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে রাধাবল্লভীটা কিন্তু ভেজে নিতে হবে। দেখবে একদম ফুলকো ফুলকো সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি রাধাবল্লভী তৈরি হয়ে যাবে। আজকের এই রাধাবল্লভী রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, দেখতে মনে হয় অনেকগুলো স্টেপ রয়েছে, কিন্তু বানাতে গেলে বুঝতে পারবে ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর আজকের আলুর দমের রঙটাও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। এই আলুর দমের রেসিপি আমি অলরেডি চ্যানেলে একবার শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। নর্মাল আলুর দমের তুলনায় আজকের আলুর দম কিন্তু আরও অনেক টেস্টি হয়েছে আর রাধাবল্লভীর সাথে খেতে দারুণ লাগছে। আজকে যে গ্রিন চাটনিটা বানানো হয়েছে সেটাও একেবারে অপূর্ব খেতে হয়েছে। কৃষ্ণসোনা কোথার থেকে জল নিয়ে এসে দেখো আদর করে ওর বাবার মাথায় মাখিয়ে দিচ্ছে, কখনো আবার এসে বাবার মাথায় মাখাচ্ছে, আবার কখনো নিজের মাথায় মাখাচ্ছে। এই রকম দুষ্টুমি চলতেই থাকছে। কি রে কৃষু, বাবা তোর রাত হয়নি এখনো? দেখো দেখো দেখো, তোর রাত হয়নি? আবার সারাদিন ওকে হুড়ো তাড়ি হুজ্জুতি এই সমস্ত করতে দেওয়া হোক, ও মানে মোর দেন হ্যাপি, ওর কোনো এতে ক্লান্তি আসে না। কিন্তু ওকে খেতে দাও, ব্যাস এমন কান্নাকাটি জুড়ে দেবে, তাতে সাত পাড়ার লোকজন চলে আসবে। দেখি এবার কৃষুবাবু কখন ঘুমায়, তারপর আমরাও ঘুমাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।